ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না। সুকুমার রায়ের ভাষায় বললে গত 1 বছর ধরে সিবিআইয়ের নিশ্চুপ এবং স্থবির থাকা নিয়ে এমন অভিযোগই করছিলেন বিরোধীরা। কিন্তু তৃণমূলের মতো কিছু বিরোধী দল আবার এও বলছিল সিবিআই ছোটে এবং কাটেও, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে। আজ রোজ ভ্যালি কাণ্ডে সিবিআইয়ের হাতে তৃণমূল সাংসদ তাপস পালের গ্রেফতারের পর তীব্রতর হলো এই রাজনৈতিক টানাপোড়েন। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রোজ ভ্যালি সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের কোনো সদুত্তর ছিল না তাপস পালের কাছে, বয়ানেও অসঙ্গতি ছিল, তাই দফায় দফায় জেরা করার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে নোট বাতিলের 50 দিনে দুর্ভোগ নিয়ে পারদ যখন সপ্তমে চড়ছিল, তখনই সাংসদের গ্রেফতারির পর রাজ্য রাজনীতির থার্মোমিটারটা বছর শেষে যে একেবারে ফেটে পড়ার জোগাড় হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। পৌষের মিঠে শীতে ইয়ার এন্ডের মেজাজটাই যেন রাতারাতি পাল্টে দিল রাজ্য রাজনীতির এই অকাল উত্তাপ। আমরা আজকে এই আলোচনা শুরুতেই দেখাবো আজকে সব থেকে বড় খবর, সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন তাপস পাল। রোজভ্যালি কাণ্ডে সিবিআই এর জালে তৃণমূল সাংসদ তাপস পাল। সিবিআই এর নোটিশ পেয়ে শুক্রবার বেলা 12টা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ইন্টারোগেশন রুমে তাকে জেরা শুরু হয়। ঠিক এই অফিসের সামনে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস। এই অফিসের ভেতরেই কিন্তু তাপস পালকে বসিয়ে রাখা হয়েছে। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ছিল? সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে তাপস পালের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এসেছে। রোজভ্যালি থেকে নগদও প্রচুর টাকা পেয়েছেন তিনি। সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির হয়ে 5 তারা হোটেলে একাধিকবার বৈঠক করেন তাপস। অভিযোগ, তিনি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে নদিয়ার এক প্রভাবশালী নেতার পরিচয় করিয়ে দেন, যাতে সেখানেও রোজভ্যালির ব্যবসা ছড়ানো সম্ভব হয়। গৌতম কুণ্ডুকে রূপলী পর্দার দুনিয়াতেও নিয়ে আসেন তাপস পাল। সিবিআই সূত্রে দাবি, এদিন এসব নিয়ে প্রশ্ন করা হলে তাপস যে জবাব দেন তাতে বহু অসঙ্গতি ছিল। যেমন, গোয়েন্দারা তার কাছে জানতে চান রোজভ্যালি থেকে তিনি কখনো নগদে কোনো টাকা পেয়েছেন কিনা। সূত্রের খবর, উত্তরে তাপস পাল দাবি করেন রোজভ্যালি থেকে নগদে তিনি কোনো টাকা পাননি। অথচ সিবিআই সূত্রে দাবি, তাপস পাল যে রোজভ্যালি থেকে একাধিকবার নগদ টাকা পেয়েছেন সেই নথি তাদের কাছে রয়েছে। সঙ্গে সঙ্গে তা তাপস পালকে দেখানো হয়। এরপর তাপস পাল দাবি করেন রোজভ্যালি যে বেআইনিভাবে টাকা তুলত তা তিনি জানতেন না। কিন্তু সিবিআই এই কথা মানতে চায়নি। তাদের দাবি, এটা হতেই পারে না। রোজভ্যালির ফিল্ম ডিভিশনের ডিরেক্টর পদে থেকেও তিনি এই সংস্থার কাজকর্মের খোঁজ রাখতেন না। তাপস পালের জবাবে সন্তুষ্ট না হয়ে শেষমেশ বিকেলে তাকে গ্রেফতার করে সিবিআই। যদিও তৃণমূলের অভিযোগ, আমাদের একজন এমপিকে অ্যারেস্ট করেছে, হয়তো আরো যতজন আছে সবাইকেই অ্যারেস্ট করবে আমি জানি, আমার কোনো যায় আসে না। নোটবন্দি নিয়ে আন্দোলন, মানুষের আন্দোলন, এটা চলবে। তৃণমূল কংগ্রেস নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করছে বলে তাকে তোমায় অ্যারেস্ট করতে হবে? কি বলছো না, তো ফিল্ম স্টার কি করে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো? এটা তো তাদের কাজ, এটা তো তারা প্রমোট করে। আজকে 30 তারিখ কমপ্লিট হলে আমরা আবার সমালোচনা করব, আমরা প্রতিবাদ করব, আর আজকের দিনটাই ওরা আমাদের কাউকে অ্যারেস্ট করবে, এটা আপনারা ভাবতে পেরেছেন কখনো? আমি তো জানতাম। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। সিবিআই এর মতো করে কাজ করছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট বা এখনো পর্যন্ত দেশের অন্য কোনো মাধ্যম এনডিএ মোদিজির সরকারের আমলে সিবিআইকে কেজড প্যারট, খাঁচায় পোড়া তোতা পাখি বলেনি। বিজেপি মানুষের ভোট পেয়ে দেশের একক বৃহত্তম দল হিসেবে শাসন পরিচালনার দায়িত্ব পেয়েছে। রাজনীতির মোকাবেলা রাজনীতির ময়দানে করার মতোই তার সামর্থ্য আছে। তৃণমূল সাংসদ তাপস পালের গ্রেফতারি নিয়ে আসরে নেমে পড়েছে সিপিএম কংগ্রেসও। কান ধরলে মাথা আসে, তাপস পাল কানও হলো না, হাত ধরা হয়েছে সবে। সিবিআই সূত্রে খবর, জেরার জন্য তাপস পালকে হেফাজতে চাওয়া হবে। তাকে জেরা করে আরো প্রভাবশালীর নাম মিলবে বলেও আশাবাদী গোয়েন্দারা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। মোহিত বাবুকে দিয়ে শুরু করবো। মোহিত বাবু, এটা বাংলা ছবি এসেছিল, জনপ্রিয় হয়েছিল, বিলম্বিত লয়। যাবতীয় প্রশ্ন কিন্তু টাইমিং নিয়ে। সিবিআইয়ের তদন্ত যখন শুরু হয়েছিল, যে গতিতে হয়েছিল, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধীদের কারোর কোনো প্রশ্ন ছিল না যে হ্যাঁ, তদন্তকারী সংস্থা, দেশের সব থেকে বড় তদন্তকারী সংস্থা এইভাবেই এই গতিতেই তদন্ত করে। তারপর হঠাৎ একেবারে স্তব্ধতা, শ্মশানের স্তব্ধতা। তারপরে রাতারাতি আবার নোট বিরুদ্ধে আন্দোলন যখন তুঙ্গে, গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী, তার বক্তব্য সেই জন্য শুধু তাপস পালেই শেষ হবে না, একের পর এক গ্রেফতারি হবে এবং তলব হবে। আপনার প্রশ্নের উত্তরের দুটো ভাগ আছে। এক হচ্ছে, ভারতবর্ষের মতো এত বড় দেশে
বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে। যদি এই নোটবন্দি না হতো তাহলে উত্তরপ্রদেশের নির্বাচন আছে, এই নির্বাচন আছে, তার আগে একটা সিবিআইকে দেখানো ইত্যাদি, বা পশ্চিমবঙ্গের কিছু। ফলে এই বিগত এক বছরে কি কি জাতীয় ঘটনা ঘটলো যার জন্য সিবিআই কে চুপচাপ থাকতে হলো? না সিবিআই কেন ডাকেওনি? এটা বলতে পারবেন না যে হ্যাঁ আমরা এক নম্বর হচ্ছে ধরুন আপনি আমার 2 নম্বর পার্ট যেটা বলছি যে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল নেত্রী নোটের ব্যাপারে যে প্রতিবাদকে আপনারা যা গুরুত্ব দিচ্ছেন সেটা অর্থহীন। সারা ভারতবর্ষে উনি বারবার ব্যর্থ হয়ে ফিরেছেন, 3বার ঘুরে এসে কোনো রকম, আচ্ছা আমাকে বলতে দিন, আপনি শুরু করে দিলেন। তো ওনার কোনো গুরুত্বই নেই, তিনি বারবার ব্যর্থ হয়েছেন। এবং আপনি দেখবেন বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আন্দোলন, না আমি বলছি তৃণমূলকে আপনি গুরুত্ব দিন বা না দিন, আমি বলছি সাধারণ মানুষ নোটবন্দির বিষয় উদ্বিগ্ন, চিন্তিত এবং কেউ আনন্দিত, কেউ দুঃখিত, আমি সেই না, গোটা দেশে প্রতিক্রিয়াটা তো মানুষের। না গোটা দেশের প্রতিক্রিয়া তো ভালো প্রতিক্রিয়া। আজকে 50 দিন পরে আমরা ভারতীয় জনতা পার্টি খুব কনফিডেন্ট যে সারা দেশে কোনো অরাজকতা হয়নি, কোথাও পুলিশের গুলি চলেনি, ব্যাংক লুট হয়নি, কিচ্ছু হয়নি এত বড় একটা দেশে। এবং আমি যেটা বলছি 7-8টা সরকার যেগুলো বড় বড় প্রদেশ, পশ্চিমবঙ্গ বলুন, কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, কোথাও কোনো ঝামেলা হয়নি, যেখানে বিজেপি সরকার নেই। মানুষ এটাকে চেয়েছে। আমি দ্বিতীয় পার্টে আসি। আপনি যেটা বলছেন যে মানুষ উদ্বিগ্ন, আদৌ নয়, তারা মনে করছেন আমাদের এই আসছে। আমি বলছি আমাদের এই আলোচনা তো তাপস পাল নিয়ে, আমি দ্বিতীয় পার্টে আসি। আজকে প্রেস কনফারেন্স করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে একজন দুজনের নাম করে, বিজেপির 2 সাংসদের নাম করে বলছেন যে তারা এই ধরনের রোজ ভ্যালির কাছে ফেভার নেয়ার ক্ষেত্রে যুক্ত আছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী একবার দেখব। তাদের হোটেলে কে কে থাকতো একজন মন্ত্রী বলে দিই, বলা উচিত নয়, কিন্তু ও যদি আঘাত না করতো আমি বলতাম না দিস ইজ নট মাই কালচার। বাবুল সুপ্রিয় কবার আতিথেয়তা নিয়েছেন, রূপা গাঙ্গুলিরা কতবার নিয়েছেন, তারাও তো এমপি। দুজনের নাম করে উনি কে আতিথেয়তা নিয়েছেন, আর তাপস পাল তার একজন বোর্ড অফ ডিরেক্টরের মেম্বার, যিনি তার গুরুত্বপূর্ণ পদ। এই দুটোর মধ্যে যদি তুলনা করা হয় তার কোনো অর্থই হয় না। সুতরাং তাপস পালের বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগটা গুরুতর অভিযোগ, সেটা প্রমাণিত হবে, যেরকমভাবে চলবে। কিন্তু এইটা যে অভিযোগ করা হচ্ছে কে কোথায় আতিথেয়তা নিয়েছে, তো ওনারা যদি মনে করেন আমি এটা নিয়ে বাবুল সুপ্রিয় প্রতিক্রিয়া দেখাবো। মহিতবাবু, দলের তরফে আপনারা খোঁজ খবর নেবেন না? না এই যখন নাম এলো তখন আমরা নেব, কিন্তু তার সঙ্গে তাপস পালেরা যেভাবে একটা কোম্পানির সঙ্গে জড়িত, আর কে আতিথেয় নিয়েছেন যদি নিয়েও থাকেন আমি জানি না, তার সঙ্গে কোনো জড়িতই নেই। সমীরবাবু, মোহিতবাবুর কথা যে এটা দুটো তুলনীয়ই নয়। না একবার আতিথেয়তা নেয়া এবং ডিরেক্টর হিসেবে একবারে জলের মতন পরিষ্কার। গণতন্ত্রের বিরোধিতা করতে গিয়ে নোটকাণ্ডে আজকে গোটা ভারতবর্ষ যখন জর্জরিত, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দল যখন প্রতিবাদ করছে, সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও মানে প্রতিবাদ করছে, সংসদও সে কারণে অচল হয়েছিল কিছুদিন, মানে একবারে পুরোটাই। সেই জায়গায় যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য মোদি সাহেব যে ধরনের সিবিআইকে একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক উদ্দেশ্যে একটা মেশিনারি হিসেবে কাজ করাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক গণতন্ত্রের পক্ষে। সিবিআই একটা স্বাধীন সংস্থা, নিশ্চয়ই যদি কারো কোনো অভিযোগ থাকে তার সত্যতা সত্য আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু তৃণমূল বলেই তার উপরে অত্যাচার, এবং তৃণমূল বলেই নোটকাণ্ডে মানুষের বিরোধিতা সাধারণ মানুষের হয়ে করছেন বলে যেটা বিজেপি করছে নোটকাণ্ডে, আজকে টোটালি 50 দিনের ফেলিওর আপনারা দেখিয়েছেন। 115 জন মারা গেছে, সেটাকে ঢাকতে সরাতে। এবং আমি একবার সরাসরি সিবিআই দপ্তরে চলে যাব প্রকাশ সিনহার সঙ্গে কথা বলার জন্য। প্রকাশ, ভুবনেশ্বরে কালকে আদালতে ভুবনেশ্বরে তোলা হবে তাপস পালকে। আমার প্রথম প্রশ্ন, তাকে কি নিয়ে রওনা হয়ে গেছে সিবিআইয়ের তদন্তকারী টিম? এবং দ্বিতীয় প্রশ্ন, এর কারণ কি এই যে রোজ ভ্যালি কাণ্ডে একাধিক রাজ্যে তদন্ত চলছিল, একাধিক মামলা ছিল, ভুবনেশ্বরের কোনো মামলার পরিপ্রেক্ষিতে তাপস পালকে গ্রেফতার করা হলো? একদমই সুবিধা। আমি প্রথমেই বলি, তাপস পালকে নিয়ে কিন্তু এখনও সিবিআই এর গোয়েন্দারা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেননি। আমি দেখাবো ছবি। আমরা ঠিক সিবিআই এর ঠিক অফিস
অফিসের সামনে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ সামনে ভেতরে কিন্তু তাপস পালকে এখনও বসিয়ে রাখা হয়েছে। তাপস পালকে কিন্তু, যেটা সিবিআই সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই সিবিআইয়ের গোয়েন্দারা নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। পাশাপাশি তোমাকে বলে দিই সুমনদা, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, যেহেতু রোজ ভ্যালির একটি মামলা ভুবনেশ্বরে রয়েছে, গৌতম কুণ্ডুকে এর আগে কিন্তু ভুবনেশ্বরের মামলায় গ্রেফতার করা হয়েছিল। গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে তুমি জানো তাকে জেরা করা হয়েছে। এখন গৌতম কুণ্ডু কিন্তু জেল হেফাজতে। তাপস পালকেও কিন্তু ভুবনেশ্বরের সেই মামলা, যে মামলা আইপিসি 420, 409, 406 আর 120B, এই 4টি ধারায় যে মামলা রুজু করা হয়েছিল ভুবনেশ্বরের আদালতে, সেই মামলায় কিন্তু তাপস পালকেও গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ যে মামলায় গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় কিন্তু তাপস পালকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যেটা সিবিআই সূত্রের খবর, আগামী দিনেও কিন্তু যে প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসছে, যেটা সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে 10 থেকে 12 জন প্রভাবশালী ব্যক্তিদের নাম তারা কিন্তু পেয়েছেন। প্রত্যেককেই তলব করা হবে। তুমি জানো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। 3 তারিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআই দপ্তরে আসবেন, এমনই কথা তিনি সিবিআইয়ের গোয়েন্দাদের জানিয়েছেন। যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন, আগামী দিনেও কিন্তু যাদের তলব করা হবে, যাদের ডাকে হবে, তাদের কিন্তু ভুবনেশ্বরের সেই মামলায় কিন্তু ডাকা হবে। কিন্তু যেটা সিবিআইয়ের গোয়েন্দারা জানিয়েছেন, ভুবনেশ্বরের মামলা ডাকলেও এই রাজ্য থেকে রোজ ভ্যালি যে চিটফান্ডের বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছে, গোটা ব্যাপার নিয়ে কিন্তু তদন্ত করবেন তদন্তকারীরা। সব মিলে কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা তাপস পালকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। সুমনদা, প্রকাশ, আমার দ্বিতীয় প্রশ্ন, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক সম্মেলনে একেবারে পরিষ্কার বলেছেন যে তার কাছে তালিকা আছে, এরপরে কাকে কাকে ডাকা হবে। তুমি বলছো যে এরপরে সিবিআইয়ের কাছেও আরেকটি তালিকা আছে যে কাকে কাকে ডাকা হবে, এবং তাদের ভেতর প্রভাবশালী বা নেতা স্থানীয় তাদের তালিকা সিবিআই তৈরি করেছে যাদের পরপর ডাকা হবে। আমি দুটো তালিকা মিলে যাবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু তাহলে তুমি বলছো সিবিআইও এরকম একটা তালিকা তৈরি করেছে প্রভাবশালী মানুষদের। একদমই সুমনদা, সিবিআইয়ের গোয়েন্দারা যেটা জানাচ্ছেন, তারা 1.5 বছর ধরে রোজভ্যালি কাণ্ডে তদন্ত করছেন। তদন্ত করতে গিয়ে একাধিকবার রোজভ্যালির কর্মীদের ডাকা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তুমি জানো গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে তাকে হেফাজতে নিয়ে তাকে দফায় দফায় জেরা করা হয়েছে। সিবিআইয়ের গোয়েন্দারা যেটা জানাচ্ছেন, তাদের কিন্তু গত 1.5 বছর ধরে তদন্ত করতে গিয়ে বহু বয়ান কিন্তু রোজভ্যালির কর্মীরা দিয়েছেন। এমনকি গৌতম কুণ্ডুর কাছ থেকেও কিন্তু বহু তথ্য তারা পেয়েছেন। সিবিআইয়ের গোয়েন্দারা যেটা যাচ্ছেন, 10 থেকে 12 জন রয়েছে যারা প্রভাবশালী, তার মধ্যে বেশ কয়েকজন নেতা মন্ত্রীরাও রয়েছেন, এমন কিন্তু তথ্য আমরা সিবিআই সূত্রে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু যেটা সিবিআইয়ের গোয়েন্দারা জানাচ্ছেন, তাপস পাল যেহেতু একসময় রোজ ভ্যালির ফিল্ম ডিভিশনের একটি কোম্পানি ছিল, সেই কোম্পানির ডিরেক্টর ছিলেন 6 মাসের জন্য। তাপস পালকে জেরা করলে কিন্তু সেই প্রভাবশালী ব্যক্তিদের ব্যাপারে বহু তথ্য কিন্তু বেরিয়ে আসবে। পাশাপাশি তুমি জানো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি 3 তারিখে 3 জানুয়ারি তিনি এখানে আসবেন। তাকেও জেরা করে কিন্তু সেই প্রভাবশালীদের ইনভলভমেন্ট, পাশাপাশি রোজ ভ্যালির কাণ্ডে তদন্ত করতে গিয়ে যে প্রভাবশালীদের নাম উঠে এসছে, সিবিআই দাবি করছে তারা কিন্তু প্রত্যেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। কেন তারা টাকা নিয়েছিল, এই সমস্ত তথ্য কিন্তু বার করার চেষ্টা করবেন সিবিআইয়ের গোয়েন্দারা। কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা এটাও বলছেন যে তাদের হাতে কিন্তু তথ্য প্রমাণ রয়েছে, তাই প্রভাবশালীদের ডাকা হচ্ছে। সুমনদা, ধন্যবাদ প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আবার প্রয়োজন হলে এই অনুষ্ঠান চলার ফাঁকে ফাঁকে তোমার কাছে আমি যাব। আমি দ্রুত একবার দেখাবো সিবিআই ভার্সনের কথা বলছিল প্রকাশ। সিবিআই কি বলছে, কেন তাপস পালকে গ্রেফতার করা হলো, কি ধরনের প্রশ্ন ছিল জেরায়, এবং জেরার মুখে তাপস পাল ঠিক কি বলেছেন। নোট বাতিলের 50 দিন কাটার পর প্রধানমন্ত্রী কি বলেন, গোটা দেশ যখন তার অপেক্ষায়, ঠিক তার আগে শুক্রবার কলকাতায় সিবিআই জালে তৃণমূল সাংসদ তাপস পাল। ঠিক কি অভিযোগ কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে? সিবিআই সূত্রে দাবি, গত 1.5 বছর ধরে রোজভ্যালির অ্যাকাউন্ট সহ বিভিন্ন বিভাগের কর্মীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই সংস্থা থেকে একাধিকবার নগদে টাকা নিয়েছেন তাপস পাল। 2011-12 সালেও রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে তাপসের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তিনি 6 মাস রোজভ্যালির ফিল্ম ডিভিশনের ডিরেক্টর পদেও ছিলেন। গাড়ি সহ রোজভ্যালি থেকে আরও অনেক সুবিধা পেতেন এই তৃণমূল সাংসদ। তাপসের কাছে সিবিআই এর তদন্তকারীরা জানতে চান কেন তিনি নগদে টাকা নিয়েছিলেন। 2010 সালে সারদা সহ রাজ্যের 16টি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাপস পাল তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সিবিআই জানতে চায় তখন সেই তালিকায় কেন রোজভ্যালির নাম ছিল না। এই সংস্থা কি ধরনের কাজ করে তা কি তিনি জানতেন না? তাহলে কি কোনো কায়েমি স্বার্থ কাজ করছিল?
সংস্থার ফিল্ম ডিভিশনের ডিরেক্টর পদ থেকে সরার পরেও কেন রোজভ্যালির দপ্তরে যেতেন তৃণমূলের তারকা সাংসদ? সিবিআই সূত্রে দাবি রোজভ্যালির কর্ণধারের সঙ্গেও তাপস পালের আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ মিলেছে। Taposh Pal was a director in my film division. He worked as director in my film division. রোজভ্যালি কাণ্ডে গত বছরই টালিগঞ্জে তাপস পালের 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর এদিন ম্যারাথন জেরায় অধিকাংশ প্রশ্নেরই উত্তর এড়িয়ে যাওয়ার পর গ্রেপ্তার। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সাধারণ প্রকাশ একটা শব্দে খুব জোর দিচ্ছিল, 1.5 বছর 1.5 বছর 1.5 বছর। আমার মনে পড়ে যাচ্ছিল জীবন চলে গেছে 20 বছরের পার। এই 1.5 বছরটা কি একটু সন্দেহজনক? এক্স্যাক্টলি, দেখুন আমি একটা জিনিস বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রী বললেন বা সমীর দাও এখানে বলছিলেন, এই ডিমনিটাইজেশনের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে তৃণমূল নেতাদের চিটফান্ডে গ্রেপ্তার হওয়া সম্পর্কটা কি? কেননা ডিমনিটাইজেশন তো 1.5 মাস আগে হয়েছে, আর তৃণমূল নেতারা চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার গত 2-2.5 বছর ধরে হচ্ছিলেন। সুতরাং আমি এর মধ্যে কোনো সহজ সম্পর্ক বুঝতে পারছি না। একটা কথা উনি বলতে পারেন, এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছি বলে আমার লোকেরা গ্রেপ্তার হচ্ছে, এই কথাটা ঠিক নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে মাঝখানে বিজেপির বিরুদ্ধে অতটা প্রতিবাদ করছিলাম না বলে মাঝখানে কিছুদিন আমাদের লোকেরা গ্রেপ্তার হচ্ছিল না। দ্যাট ব্রিংস মি টু মাই সেকেন্ড পয়েন্ট। দেখুন ওনার সমস্যাটা কোন জায়গায়? উনি রাজ্যে সরকার চালাচ্ছেন, কেন্দ্রের সরকার কিছু জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বলে উনি মনে করছেন, তার বিরুদ্ধে উনি লড়াই করছেন, তার জন্য ওনার দলের লোকেরা জেলে যাচ্ছে। এই তো আমি যদি ঠিক বুঝে থাকি এটাই ওনার অভিযোগ। 34 বছর এই রাজ্যে আমরা সরকার চালিয়েছি, কেন্দ্রের 1001টা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে মিটিং করেছি, মিছিল করেছি, ধর্মঘট করেছি, কি না লড়াই করেছি। তাতে আমাদের অনেক অন্য অসুবিধা হয়েছে। আমরা বলেছি কেন্দ্র কিছু ক্ষেত্রে বঞ্চনা করছে, কিছু প্রকল্প দিচ্ছে না, কিছু বকেয়া পাওনা দিচ্ছে না, আলাদা কথা। কোনোদিন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে তো এই দুশ্চিন্তায় রাত জাগতে হয়নি যে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি বলে আমার দলের নেতামন্ত্রী জেল হয়ে যেতে পারে। এই কারণেই এই তাপস পালের যে আজকের গ্রেফতারি, সেটা কি মনে হচ্ছে যে তদন্ত তোমরা দীর্ঘদিন ধরে তো তদন্ত? দেখো সুমলদা, তুমি যদি আমায় জিজ্ঞেস করো সুমলদা, তাহলে তাপস পালের গ্রেপ্তার হওয়াটা বড় কথা নয়। নিশ্চয়ই এটাকে ওয়েলকাম করছি। ব্যক্তি তাপস পালের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ আছে বলে নয়, এটাকে ওয়েলকাম করছি। তদন্তটা এগোনো দরকার, যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের টাকা ফেরত পাওয়াটা দরকার। কিন্তু তাপস পালের আজকে গ্রেপ্তার হওয়ার থেকেও বড় প্রশ্ন আমার অন্তত মনে হয় মদন মিত্র যে বেলটা পেলেন, এবং তুমি দেখেছো, আমি দেখেছি কোর্টের অবজারভেশন, কোর্ট যখন বেলের জন্য রায় দিয়েছেন পরিষ্কার বলেছে, একবারও কিন্তু বলেননি যে মদন মিত্রর বিরুদ্ধে সাবস্টেন্সিয়াল প্রমাণ নেই বলে আমরা বেল দিচ্ছি। পরিষ্কার বলেছেন 1.5 বছর ধরে সিবিআই তদন্ত এগোচ্ছে না, জেলে বসিয়ে রেখেছেন কিন্তু জেরা করছেন না। তাহলে লোকটাকে জেলে বসিয়ে রেখে আমরা করবোটা কি? ত্যাগীর ক্ষেত্রে তো একই জিনিস হলো, প্রাক্তন বায়ুসেনা প্রধান একদম কোর্ট বেল দিলেন এবং এখন শুনছি সিবিআই দিল্লি কথা শোনা যাচ্ছে। আমি বলছি প্রমাণ চিন্তার জায়গাটা এইটাই, করতে পারেননি বলে তদন্তটা মাঝখানে এক্স্যাক্টলি। সুতরাং সেরকম প্রমাণ দাখিল করতে পারেননি, এমনকি প্রমাণ খোঁজার কোনো চেষ্টাও না করে 1.5 বছর কাটিয়ে দিয়েছিলেন সিবিআই। সেই কারণে মদনবাবু বেলটা পেলেন। আমাদের চিন্তার জায়গাটা সুমনদা এখানেই যে ক্ষতিগ্রস্ত মানুষেরা টাকা ফেরত পাবেন কি না পাবেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মধ্যে কোন মুহূর্তে কেমন সম্পর্ক যাবে তার উপরে নির্ভর করবে, সম্পর্কের উপর নির্ভর করে কিনা। আমি দ্রুত একবার দেখাবো তৃণমূলের তরফ থেকেও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়র একটি বক্তব্য রোজভ্যালিকে কেন্দ্র করে সেটি ভাসিয়ে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া, সেটাও এবিপি আনন্দ নিয়েছে, দেখুন। বিগত 4 বছরের প্রত্যেকটা ইভেন্টেই ছিলাম, আর তার জন্য আমি বিশেষ ভালোবাসা এবং কী বলবো গ্র্যাটিটিউড জানাবো আমাদের রোজভ্যালির চেয়ারম্যান গৌতমদাকে। আমি রোজভ্যালিকে আমি মনে করি ফুলের বাগানে আমিও একটা ফুল, সেটা আপনি যেভাবেই বানানটা করুন না কেন, আমি চেষ্টা করবো অ্যাজ এ এন্ডিং নোট টু ইট। মহিবাবু, বাবুল বলছেন, আমি তার প্রতিক্রিয়া শোনাবো যে রোজভ্যালির ফুলের বাগানে আমি একটা ফুল, যে বানান করুন না কেন। দেখুন, একজন মানুষ তো সবার সম্পর্কে কিছু জানে না। আমি আপনার টেলিভিশন প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে, আমি এক জায়গায় আপনার প্রশংসা করলাম, এটা এক ব্যাপার। আর আপনি যদি অন্য কোনো ধরনের রোজভ্যালির মতো কিছু খুলে বসেন, তার ডিরেক্টর হয়ে বসলাম, আপনার এই আর্গুমেন্টটা আকাশ পাতাল তফাৎ। মদন মিত্রের আইনজীবী অন্তত 30 বার কোর্টে দাঁড়িয়ে দিয়েছেন, যে আমি তো জানতাম না যে শারদা এই সঙ্গে। আমি ঠিক বলছি না? শুনুন, আমি জানি, আমি একবার বাবুল সুপ্রিয় যেহেতু তার বিষয়, এই বিষয় বাবুলের কি প্রতিক্রিয়া দেখাবো। আমি অ্যাজ এন এন্টারটেইনার, যেরকম বম্বের আরো বিভিন্ন আর্টিস্ট রোজভ্যালির জন্য অনুষ্ঠান করেছে, আমি অ্যাজ এন এন্টারটেইনার অনুষ্ঠান করেছি। বাগানটা যেভাবেই তৈরি হোক না কেন, সেটা এখনকার পরিপ্রেক্ষিতে দেখলে হয়তো অন্যরকম মানে দাঁড়াতে পারে। তো যদি একটা শোতে যদি 10-12 আর্টিস্ট থাকে, যেরকম প্রায়শই ওদের প্রতি বছর একটা শো হতো ইন্ডোর স্টেডিয়ামে, বড় বড় লেজেন্ডারি আর্টিস্ট তাদের গিয়েছে, তাতে যদি বহু
মানুষ যদি গায়, তাদেরকে যদি আমি কথা নিয়ে একটু খেলি, তাদের যদি সবাইকে ফুল বলে নিজেকে একজন ফুল বলি, তাতে এতে তো কারোর এপ্রিল ফুল হওয়ার কিছু নেই। দিদি আমাকে আমার 9ই আগস্ট বিয়েতে উনি সৌজন্য দেখিয়ে বঙ্গভবনে আমাকে 15টা ঘর অনেক কম রেটে করে দিয়েছিলেন, যেটা আমার তরফ থেকে গিফট। সেটার জন্য কি যদি আমি কালকে কোনো বেআইনি কাজ করি, তাহলে দিদিকে গ্রেপ্তার করা হবে? না না, আমি একটাই বলবো যে বাবুল সুপ্রিয় কিন্তু অ্যাজ এ শিল্পী হিসেবেই কিন্তু এগুলো পেয়েছে। তাপস পালও কিন্তু সেই সুবিধাগুলোই পেয়েছে। তাপস পালের ক্ষেত্রে একরকম নিয়ম সিবিআইয়ের, হোয়াই নট বাবুল সুপ্রিয়র সঙ্গে মানে হবে না। আমি আবার বোর্ড অফ ডিরেক্টর যুক্ত থাকতে হবে তো কোনো একটা। আমি আসল কথা বলছি, আজকে তাপস পাল সমিতি এক সেকেন্ড সমিতি এটা কিছুই না। আজকে দেখুন তাপস পাল সমস্যাটা কোন জায়গায় দেখুন, তাপস পাল গ্রেপ্তার হওয়ার 1 ঘন্টা যেতে না যেতে তৃণমূল কংগ্রেস এই ফুটেজটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। অর্থাৎ তাদের কাছে এটা ছিল, অর্থাৎ কনসেনসাসের জায়গাটা হচ্ছে মাঝখানে তোমরাও তদন্ত বন্ধ রাখো, তাহলে আমার কাছেও তোমার এমপি সম্পর্কে প্রমাণ আছে, সেটাকে আমি লোকের সামনে আনবো না। আমার বিপরীত আমিও তোমায় ঘাটাবো না। তোমাদের আমলে বোঝাপড়া এই বোঝাপড়া রাজনীতি মানুষের মধ্যে বোঝাপড়া রাজনীতি আছে কিনা আমরা জানি না। আমরা দ্রুত একবার দেখবো যে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন এই গ্রেফতারকে। আজকে আমি আসার আগে শুনছিলাম আমাদের একজন এমপিকে অ্যারেস্ট করেছে, হয়তো আরো যতজন আছে সবাইকেই অ্যারেস্ট করবে আমি জানি, আমার কোনো যায় আসে না। নোটবন্দি নিয়ে আন্দোলন, মানুষের আন্দোলন, এটা চলবে। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তার দলের সাংসদ। মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেস নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করছে বলে তাকে তোমায় অ্যারেস্ট করতে হবে। কখনো তাপস পালের পাশে দাঁড়ানোর বার্তা। সব স্টাররাই কেউ না কোথাকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার অথবা ডিরেক্টর, এটা তো তাদের কাজ, এটা তো তারা প্রমোট করে। সাহারা তো সমস্ত স্পন্সর করেছে ফুটবল, ক্রিকেট, তো তখন তুমি গভর্নমেন্ট কি করছিলে, ঘুমিয়েছিলে? কখনো বিদ্রুপের সুর। বরঞ্চ আমাকে অ্যারেস্ট করলে আরেকটু ভালো হয়, আমি কয়েকটা দিন ছুটি পেতে পারি। কখনো সরাসরি চ্যালেঞ্জ। কিন্তু আমি পরিষ্কার বলছি, কিছু যায় আসে না মোদিবাবু। আপনি আমার অল এমপিকে অ্যারেস্ট করুন, কবে কবে করবেন বলুন, আপনাকে ডাকতেও হবে না, তার আগেই দাঁড়িয়ে থাকবেন। কত এমএলএ কে করবেন বলুন। পাল্টা বিজেপির কটাক্ষ। आपके नेता और आपके सांसद हर चिटफंड स्कैम में क्यों पाए जाते हैं, और जो सीबीआई ने अरेस्ट किया है वो कानून के तहत किया, कानून अपना काम कर रहा है। মমতা এদিন নিশানা করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। রোজভ্যালির আতিথেয়ত বিজেপির কত নেতা নিয়েছে বের করুন। তাদের হোটেলে কে কে থাকতো? বাবুল সুপ্রিয় কবার আতিথেয়ত নিয়েছেন? রূপা গাঙ্গুলিরা কতবার নিয়েছেন? তারাও তো এমপি। এ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়র পাল্টা দাবি। আমি যে 3টে ছবি করেছি তার মধ্যে 2টো ছবি রোজভ্যালি প্রডিউস করেছে, আর অবভিয়াসলি উনি যেটা বলছেন যে আতিথেয়তা গ্রহণ করেছে আমি মন্দারমণি রিসোর্টে, যেমন অন্যান্য আর্টিস্টরা করেছে আমিও করেছি, এবং অবভিয়াসলি মন্দারমণিতে যদি শো করতে যাই তো ওই রিসোর্টেই তো রাত কাটাবো রে বাবা, কি মুশকিল। ইনফরমেশন যেগুলো দিচ্ছেন ওনার চেয়ারে বসে, ইনফরমেশন যে কতটা ভিত্তিহীন সেটা উনি 2 দিন পরে বুঝতে পারবেন। আমি তো ডেফিনেটলি মামলা করব। যা ইচ্ছা তাই বলতে পারেন না আমার নাম ধরে। আমি রোজভ্যালির অনুষ্ঠান আর রোজভ্যালির আতিথেয়তা মানে আলাদা তো। আমি রোজভ্যালির কোনোদিনও কোনো অনুষ্ঠানেই যাইনি। এদিনই টুইটারে একটি ভিডিও আপলোড করেন তৃণমূল সাংসদ জেরেক ওব্রায়ান। রোজভ্যালির বিগত 4 বছরের প্রত্যেকটা ইভেন্টেই ছিলাম, আর তার জন্য আমি বিশেষ ভালোবাসা এবং কী বলবো গ্র্যাটিটিউড জানাবো আমাদের রোজভ্যালির চেয়ারম্যান গৌতমদাকে। আমি রোজভ্যালিকে আমি মনে করি ফুলের বাগানে আমিও একটা ফুল, সেটা আপনি যেভাবেই বানানটা করুন না কেন, আমি চেষ্টা করবো অ্যাজ এ এন্ডিং নোট টু ইট। পাল্টা টুইটে বাবুল সুপ্রিয়র জবাব, চিটফান্ডগুলির জন্য যে শিল্পীরা পারফর্ম করেছেন তাদের সবাইকে ডাকা হোক, তাহলেই জানা যাবে কারা পারফর্ম করেছেন আর কারা পদে থেকে মোটা টাকা নিয়ে পারফর্ম করেছেন। জেরেক ওব্রায়ান টুইটারে এই ছবিটিও পোস্ট করেছেন। পাল্টা বাবুল সুপ্রিয়র টুইট, অন্যান্য হাই প্রোফাইল বিয়ের মতোই তিনি আমার বিয়েতে এসেছিলেন, তাহলে তিনি এসেছেন আমরা সবাই জেলে যাব। দিদি আমাকে আমার 9ই আগস্ট বিয়েতে উনি সৌজন্য দেখিয়ে বঙ্গভবনে আমাকে 15টা ঘর অনেক কম রেটে করে দিয়েছিলেন, যেটা আমার তরফ থেকে গিফট। সেটার জন্য কি যদি আমি কালকে কোনো বেআইনি কাজ করি, তাহলে দিদিকে গ্রেপ্তার করা হবে? সব মিলিয়ে রোজভ্যালি কাণ্ডে তাপস পালের গ্রেফতারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। এবিপি আনন্দ। দেখো, মানুষের চোখে ধুলে দেওয়ার এই যে ব্যবস্থা সিবিআইয়ের, আইনের দৃষ্টিভঙ্গি থেকে আমি এটাকে টোটালি কন্ডেম করছি। কন্ডেম এই জন্যে করছি যে তাপস পাল একটা এই রোজভ্যালির ফিল্মস ডিভিশনের ডিরেক্টর ছিল। দ্যাট ইজ এ কোম্পানি। তো কোম্পানির ল বোর্ডটা কী করতে আছে?
কোম্পানির ডিরেক্টর, কোম্পানি ল বোর্ড, কোম্পানি ল বোর্ড তার জন্য ব্যবস্থা নেবে। আমি তাপসকে কিন্তু কোনো রকমই সাপোর্ট করছি না, আমি সম্পূর্ণ আইনের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। মামলাটা 406 আর 120 বি। 406 হচ্ছে বিশ্বাসভঙ্গ, একদম। তাপস পাল কি বিশ্বাসভঙ্গ করেছে? রোজভ্যালির বিরুদ্ধে তো অভিযোগ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি, তাহলে অভিযোগটা কার বিরুদ্ধে? গৌতম কুণ্ডুর বিরুদ্ধে। আমি তো বুঝতে পারছি না তাপসকে নিয়ে এসে এখানে বলা হচ্ছে। আমি তাপসকে কিন্তু ডিফেন্ড করছি না, আমি শুধু আইনের দৃষ্টিভঙ্গিতে 120 বিতে কি 120 বি মানে হচ্ছে ষড়যন্ত্র। বক্তব্যটা কি? আর্থিকভাবে তাপস পাল লাভবান হয়েছে। তাপস পাল লাভবান হয়েছে কেননা কোম্পানির ডিরেক্টর ছিল। কোম্পানির ডিরেক্টর যদি থেকে থাকে, ডিরেক্টর তো বিনা পয়সা যাবে না, সেখান থেকে যদি কিছু নিয়ে। আর একটা অভিযোগ কি, সিবিআই কি কথাবার্তা বলছে, এগুলো তো একেবারে অত্যন্ত শিশুসুলভ কথাবার্তা। সুমন যদি বক্তব্য হয় নগদে কেন টাকা নিয়েছে, নগদে টাকা নেওয়া অন্যায়? আমি ওকালতি করি, আমি তো নগদে টাকা নিই, আমি যদি তার হিসেবটা দিই, ন্যাচারালি আমি রিসিপ্ট দেবো। দ্যাটস রাইট, ইউ হ্যাভ টু ডু দ্যাট। দেয়ারফর 406 এবং 120 বিতে যে অভিযোগটা, এই অভিযোগটা আইনের দৃষ্টিভঙ্গি থেকে কতখানি দাঁড় করানো যাবে জানি না। সেকেন্ড কথা হচ্ছে, আইনে একটা কথা আছে স্টেল ইনভেস্টিগেশন। এই 1.5 বছর ধরে তুমি চুপ করে রইলে, এই 1.5 বছর চুপ করে থাকার পর আজকে হঠাৎ করে যখন এই তৎপরতা, সেই তৎপরতার পিছনে কিন্তু একটা সমীর যে কথাটা বলে সেই রাজনীতির কথা আমি বলবো না, সমীর কিংবা শতরূপ যেটা বলেছে সেই রাজনীতির কথা বলবো না। সিবিআই ডিরেক্টরকে এখন আছে যে ডিরেক্টর, সেই ডিরেক্টরকে অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট বাই দি প্রাইম মিনিস্টার। সিবিআই ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সে হচ্ছে একটা কমিটির মধ্যে থাকবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আগামী 4 তারিখে নতুন আসবেন এবং তার ফার্স্ট এজেন্ডা হচ্ছে তিনি প্রথমে এসেই অ্যাপয়েন্টমেন্ট অফ দি চিফ সিবিআই ডাইরেক্টর এইটাকে নেবেন। আমার মনে হয় যে সরকারের একটু টনক নড়েছে যে আমার যা কিছু করার দরকার, সেটা রাজনৈতিক প্রতিহিংসা হোক কিংবা চোখ ধাঁধানো হোক কিংবা নোট বদলে ইত্যাদি ইত্যাদি যে গল্প হচ্ছে, সেই গল্প থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হোক। এবং আর একটা জিনিস হচ্ছে যে এই ধরনের গ্রেপ্তার করলে বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন কথাবার্তা বলছেন, তাকেও একটু সাহায্য করা হয়। মানুষের কাছে তিনি বলতে পারেন, দেখুন আমার বিরুদ্ধে আমি বলে বেড়াচ্ছি আপনাদের কথা, সেই জন্য আমার লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। একটু সহানুভূতির উদ্ধার, শটে 60 সমাচারের সহানুভূতি লাগবে না। আমি শেষ পার্টটা যদি দিই, বিশ্বনাথবাবু কোথাও কি আজকের ঠিক যখন 50 দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা বিরোধিতা করছিল বিশেষ করে তারা রাস্তায় নামছে, এই গ্রেফতারে রাজ্য রাজনীতির যে ফোকাস সেটা কোথাও শিফট হচ্ছে? আমি এই উত্তরে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, তার সঙ্গে 26শে এপ্রিল 2013 তাপস পালের বিরুদ্ধে তখন যে অভিযোগগুলো উঠেছিল এই রোজভ্যালি কাণ্ডে বিস্তারিত কথা বলি এবং তাপস পালের ভার্সনও আপনাদের সামনে হাজির করব। দেখুন তাপসদা, আপনি একটা চিঠি লিখেছিলেন, কখন লিখেছিলেন, কেন লিখেছিলেন? অনেক আগে লিখেছিলাম, আমার মনে নেই কোন সাল কোন ডেট মনে নেই। চিঠিটা লিখেছিলাম বিকজ অফ দ্য চিট ফান্ড ভীষণভাবে চলছিল পশ্চিমবাংলায়, গরিব মানুষরা পড়ছিল। আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা আমার কাছে কেঁদেছিল যে আমরা চিট ফান্ডে টাকা রাখছি, আমাদের টাকা চলে গেছে। তখন আমি বলছিলাম যে তোমরা টাকা রেখো না। তারপরে যখন চিটফান্ড নিয়ে প্রচণ্ড চলছে, তখন আমি প্রণব মুখার্জিকে চিঠি লিখেছিলাম যে চিটফান্ডটা চলছে, আমার মনে হয় যে চিটফান্ড বন্ধ করা উচিত পশ্চিমবাংলায়। দাদা, এই চিটফান্ড লেখার পর কিছু সংবাদ মাধ্যমে এরকম খবর আসছে কি আপনিও রোজ ভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন, এটা কি আপনি কিছু ক্ল্যারিফাই? অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি ভুল কথা। আমি অনেকের সঙ্গে যুক্ত, বিকজ আমি প্রফেশনালি আমি ফিল্ম অ্যাক্টর। একটা লয়ার যেমন আজকে এমপি হয়ে আছে, সে লয়ার ক্রিমিনালের জন্য কোর্টে গিয়ে যখন লড়ে, তখন কি গিয়ে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কেন ক্রিমিনালের জন্য লড়ছেন? তো আমি একটা ফিল্ম স্টার যে কেউ সাথে শুটিং করতে পারে, যার যে খুশি তার ছবি করতে পারে। বিশ্বনাথবাবু, এই গোটা ঘটনাটায় এই গ্রেফতার এবং তারপরে রাজনৈতিক প্রতিক্রিয়া, এই সরগরম আবহাওয়া, কোথাও কি 50 দিনের ফোকাসটা সরে গেল? ফার্স্ট কথা হলো, গতকাল সন্ধ্যা পর্যন্ত যেটা মনে হচ্ছিল, ইভেন রাত্রি পর্যন্ত যেটা মনে হচ্ছিল যে নোটবন্দির যে মানুষের দুর্গতি, তাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে আন্দোলনটা মোদির বিরুদ্ধে করছিলেন, বলা যায় পশ্চিমবাংলা ছিল মোদি বিরোধী আন্দোলনের এপিসেন্টার। এই ভাবনাটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা ঠিক উল্টো হয়ে যাচ্ছে।
যখন সিবিআই তাপস পালকে গ্রেপ্তারি করে। অর্থাৎ ফোকাসটা কিন্তু পলিটিক্সের জায়গা থেকে, কাউকে দোষ গুণ না করে আপনি যদি বলেন, ফোকাসটা রাজ্যে মানে দেশের রাজনীতিতে ছিল মোদী বিরোধিতার জায়গা থেকে। আর আজকে কিন্তু এই রাজ্যে সিবিআই তদন্তটা কে ফোকাসে চলে আসলো, মানে পুরো ফোকাসটা শিফট হয়ে গেল। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আজকের আলোচনাটা এখন পর্যন্ত যেটা উঠে এসছে, বারবার ওই প্রশ্নটা উঠছে যে 1.5 বছর তাহলে আপনি কি করলেন, অর্থাৎ সিবিআই কি করলো। তাহলে তা একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে সিবিআই এর মানে একেবারে ডাইরেক্টর নিয়োগের প্রশ্নটা বারবার আসছিল যে নিয়োগ কি পদ্ধতিতে হচ্ছে, কার অঙ্গুলি হেনে হচ্ছে, কোথা থেকে তাকে নিয়োগ করা হচ্ছে। এবং বারবার যে প্রশ্নটা আসছে যে তাহলে কংগ্রেস আমল থেকে এই আমল পর্যন্ত যদি আপনি বিচার করেন, সিবিআই এর অটোনমিক জায়গাটা, অর্থাৎ স্বাধীনভাবে একটা তদন্ত সংস্থা তদন্ত করবে, এটাই স্বাভাবিক, অথচ বারবার সেই বিরতিতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা পলিটিক্যাল পার্সপেক্টিভে কোনো একটা এজেন্সি অত্যন্ত তৎপর হয়ে যাচ্ছে, আবার ঢিলে দিচ্ছে। ফলে আমরা সবাই ন্যায় বিচার চাই, কিন্তু পলিটিক্যাল ট্র্যাকে চলে একটা সংগঠন কাজ করবে, তদন্তকারী সংস্থা কাজ করবে, এটাতে সাধারণ মানুষের ন্যায় বিচার আদতেও পৌঁছাবে কিনা। থার্ড যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে দেখুন খুব অবজেক্টিভলি যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে এই যে চিটফান্ড সংস্থাগুলো, এগুলোতে যে সমস্ত সুবিধাভোগী বলা হচ্ছে, তার প্রেক্ষিতে যদি আপনি দেখেন কোনো ল কিন্তু ডিফাইন ছিল না যে কাকে আপনি সুবিধাভোগী বলবেন, কাকে আপনি সুবিধাভোগী। আমি দ্রুত একবার দেখব ঠিক এই মুহূর্তে রাজ্য রাজনীতি যেখানে দাঁড়িয়ে আগামী 3 তারিখ, নতুন বছরের 3 তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। এর আগে তৃতীয়বারের তলবে সুদীপ, সিবিআই পক্ষের দাবি কিছুক্ষণ আগে প্রকাশ বলছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি 3 তারিখ যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যাবেন। দেখুন, 4 ঘন্টা জেরার পর রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তাপসকে জেরা করে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। আরেক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সিবিআই এর নজরে রয়েছেন, জানিয়ে শুক্রবার ফের মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে কাকে করবে, কি না করবে সমস্ত আছে আমার কাছে, আমি জানি প্রত্যেকের নাম, কিন্তু আমি পরিষ্কার বলছি কিছু যায় আসে না। মোদীবাবু, আপনি আমার অল এমপিকে অ্যারেস্ট করুন, কবে করবেন বলুন, আপনাকে ডাকতেও হবে না, তার আগে দাঁড়িয়ে থাকবেন। কত এমএলএ কে করবেন বলুন। সিবিআই সূত্রে দাবি, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সুদীপকে মৌখিকভাবে হাজিরা দিতে বলা হয়েছিল। তখন মৌখিকভাবে তৃণমূলের লোকসভার দলনেতা জানান যেতে পারছেন না, পরে যাবেন। গোয়েন্দা সূত্রে দাবি, সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরেও আর তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেননি সুদীপ। এরপর 20 ডিসেম্বর উত্তর কলকাতা তৃণমূল সাংসদকে প্রথম নোটিশ পাঠায় সিবিআই। বলা হয় 26 ডিসেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। প্রত্যুত্তরে চিঠি দিয়ে সুদীপ সিবিআইকে জানান, ব্যস্ত আছি, আগামী মাসে যাব। 27 ডিসেম্বর তাকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। বলা হয় 3রা জানুয়ারি হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রে দাবি, ওই দিন যেতে সম্মত হয়েছেন সুদীপ। এই মাত্র খবর এসছে আমাদের প্রিয় অভিনেতা তাপস পাল অ্যারেস্ট হয়ে গেছেন। আরো একজন এমপির নাম এসছে, 2 জন, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়। তাদেরকে 3বার নোটিশ দিয়েছে। হুঁশিয়ারির জবাবে কটাক্ষ। কেন যাবে না? তাকে ডেকেছে, সে বীরের মতো যাবে, সে গর্ব করে যাবে, সে কিছু করেনি, তাকে জোর করে করালে তো হবে না। কি বলবে সে তো আমার কাছে আগে আমি পেয়ে গেছি, তো তৈরি করা হয়েছে ওখান থেকে, তো আমি দেখে দেবো কার নামে কি লেখা আছে। আরো 7-8 জনের নাম আছে। সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির কর্মীদের জেরা করে এবং অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গিয়েছে তাপস পালের মতোই এই সংস্থা থেকেও আর্থিকভাবে লাভবান হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি। প্রকাশ সিনহা ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশ কর্তা অনিল করের কাছে যাব। অনিলবাবু, আপনাকে যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখে মনে হচ্ছে যে এই কেসটাকে সিবিআই এর আগে ত্যাগীর কেসে আমরা দেখেছি যে যথেষ্ট তথ্য প্রমাণ দেননি, ত্যাগী জামিন পেয়ে যান। ভুবনেশ্বরে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে তাপস পালকে, তথ্য প্রমাণ কি যথেষ্ট সিবিআইয়ের হাতে আছে? একজন অভিজ্ঞ পুলিশ কর্তা হিসেবে আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা দুটো দিক আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যেটা আপনারা বলছিলেন যে 1.5 বছর ধরে ইনভেস্টিগেশন চলছে। প্রথমত এটা হোয়াইট কলার ক্রাইম, এর ইনভেস্টিগেশনে সব থেকে বড় জিনিস যেটা, সেটা ডকুমেন্টস। এবং এত বড় একটা কেসের ডকুমেন্টসের ভলিউমও সেরকমই হয়, এবং সেটা থেকে যদি কোনো সেরকম ইম্পর্টেন্ট কোনো পার্সোনালিটিকে ধরতে হয় সেই কেসে, তাহলে তার জন্যে তাকে সেই ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে আগে দেখে নিয়ে তার থেকে কি তার বিরুদ্ধে এভিডেন্স আছে সেটা বের করতে হবে। তো ইট উইল টেক টাইম। বেশ। দ্বিতীয় 2 নম্বর হচ্ছে যে
আমার যেটা ধারণা, একখানা আমাদের দেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, লোয়ার কোর্ট, লোয়ার কোর্টের উপরে এগুলো আছে। তো সিবিআই অথরিটি নিশ্চয়ই সেরকম কিছু এভিডেন্স নিশ্চয়ই পেয়েছে যার জন্য তাকে অ্যারেস্ট করেছে। আদারওয়াইজ আমার মনে হয় না তারা অ্যারেস্ট করার। আমজাদদার একটা আইনি পয়েন্ট যদি আমি তুলি একটু ইলাবোরেট করে, সেটা হচ্ছে আমজাদদা বলছেন যে কেন তাপস পালকে একই মামলায় গৌতম কুণ্ডু এবং তাপস পাল একই ধারায় কেন গ্রেফতার করা হবে। সিবিআইয়ের পাল্টা বক্তব্য এটা হতে পারে যে একজন ফিল্ম ডিভিশনের ডিরেক্টর, একজন কোম্পানির ডিরেক্টর, সেক্ষেত্রে রোজ ভ্যালি ব্র্যান্ড এস্টাবলিশ করার দায়টা তাপস পালের ঘাড়ে কি চাপানো যায়, যে আমি একটা প্রতারক সংস্থা, তার ক্রেডিবিলিটি বাড়িয়েছি? এটা কি 120 যে ধারাটা রয়েছে ক্রিমিনাল কনস্পিরেসি, এটার ব্যাপ্তিটা অনেক বড়। বেশ, তো এক্ষেত্রে যদি সেরকম এভিডেন্স থেকে থাকে তাহলে এটা যাবে। মানে দায়টা কি আমার, যে কোম্পানিটা প্রতারক কিনা সেটা আমার দায়? মানে তাপস পাল তো একজন পারফর্মার হিসেবে করে জয়েন না না না, অ্যাজ এ ডাইরেক্টর যখন আপনি জয়েন করছেন তখন অ্যাজ এ পারফর্মার নয়। আচ্ছা, তখন কোম্পানির অনেক কিছুই আপনি জানছেন। ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর ডাইরেক্টর আলাদা, মানে আইনের ভাষাতেও তাই। তো সেই ক্ষেত্রে যদি সেরকম ডকুমেন্টস কিছু থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার অ্যারেস্ট হওয়ার প্রশ্ন আছে সেখানে। এর পাশাপাশি রাজনীতির প্রশ্নটা যেটা নিয়ে বারবার বিরোধীরা, সেটা বিরোধী সিপিএম এবং কংগ্রেস যথেষ্ট সরব হয়েছে এর আগে বহুবার, এবং তৃণমূলের দিক থেকেও প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এই সময়টা বেছে নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা যদি একটা গ্রাফ আঁকেন যে মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সম্পর্ক যখন সংঘাতহীন তখন তদন্তের গতি একরকম, আর যখন সংঘাত এসছে, রাজনৈতিক আন্দোলন, মুখোমুখি লড়াই, তখন কি তদন্তের গতি আরেক রকম হয়েছে? টাইম লাইন কি বলছে, এই প্রশ্ন কি তোলা যায়? দেখুন, যখন কাছাকাছি তখন নরম, যখন আকচা আকচি তখন গরম। মোদি মমতার সম্পর্ক এবং বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে সিবিআই এর ভূমিকাকে এভাবেই ব্যাখ্যা করছে রাজ্যের বাম কংগ্রেস। কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস পালকেও রোজভ্যালি কাণ্ডে নোটিশ পাঠায় সিবিআই। তখনই তৃণমূল অভিযোগ করে নোট বাতিল কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সরব বলেই এভাবে সিবিআইকে কাজে লাগিয়ে চাপ তৈরির চেষ্টা করছে মোদী সরকার। সুদীপ এখনো হাজিরা না দিলেও শুক্রবার সল্ট থেকে সিজিও কমপ্লেক্সে যান তাপস পাল। সেখানে তাকে দফায় দফায় জেরা করেন সিবিআই আধিকারিকরা। তারপর গ্রেফতার। এতে সুর আরও জড়িয়েছে তৃণমূল। এক নোটবন্দির নতুন ফন্দি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা সাধিত করবার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক উদ্দেশ্য তো বটেই, তাহলে তো আগেই করতে পারত। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ মানতে নারাজ। সিবিআই আজকে আমাদের বিশ্বাসটাকে সত্যে পরিণত করেছে। আমরা বিশ্বাস করতাম এরা টাকা খেয়েছে, সিবিআই সেটা তথ্য প্রমাণ দিয়ে তাদের অ্যারেস্ট করে আমাদের বিশ্বাসকে সত্যি পরিণত করলো। বামেরা অবশ্য বলছে এটা প্রতিহিংসা নয়, এটা আসলে রাজনীতি। যখন মোদি মমতা কাছাকাছি তখন তদন্ত ঠান্ডা, যখন তু তু ম্যায় ম্যায় তখন তদন্তে গতি। 2.5 বছর ধরে সরকার কিছু করেনি, এখন এক এক সময় এক একটা করে একটু এগোয় আবার থেমে যায়, একটু এগোয় একটু থেমে যায়। কেন্দ্রীয় সরকার অন্যায় করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে গত 2.5 বছর ধরে। সিবিআইয়ের কাজ এটা, ইডির কাজ এটা, চুপ করে বসে আছে, রাজনীতি খেলা খেলছে। এই প্রসঙ্গে সারদা কাণ্ডের প্রসঙ্গ মনে করিয়ে দিচ্ছে বামেরা। তাদের বক্তব্য, সারদা মামলার তদন্ত সিবিআই শুরু করেছিল একেবারে T20 আদলে। মোড়ে মোড়ে তখন আলোচনা এবার কার পালা, কিন্তু হঠাৎই ছন্দপতন। T20 ধুন্ধুমার থেকে যেন একেবারে টেস্টের ঠুকঠুক। তেড়ে ফুড়ে শুরুর পর সিবিআই যেন কার্যত শীত ঘুমে। কখন শীত ঘুমে? যখন মোদি মমতার কাছাকাছি আসা নিয়ে জল্পনা তুঙ্গে। সংসদ ভবনে দুজনের একান্তে বৈঠক। তারপর কলকাতা, ঢাকাতেও পাশাপাশি। তারপর রাজ্যের 39টি প্রকল্পে ছাড়পত্র মোদী সরকারের। অন্যদিকে খনি, কয়লার মতো একাধিক বিল পাশে রাজ্যসভায় মোদী সরকারকে সাহায্য করে তৃণমূলও। এসবের মধ্যে কিছুদিন আগে জামিন পেয়ে যান সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত মদন মিত্র। এর কিছুদিন পরেই মোদীর নোট বাতিলের ঘোষণা, প্রথম দিন থেকেই যার প্রতিবাদে সরব মমতা। ভ্যান্ডেটা পলিটিক্স তো একটা চলছে, প্রতিহিংসা। এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, আমরা আমাদের মানুষের পক্ষে স্ট্যান্ড নেবই। প্রায় প্রতিদিনই যখন মোদীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা, তখন ফের সক্রিয় সিবিআই, গ্রেফতার তৃণমূল সাংসদ। এই ঘটনাক্রমকে সামনে রেখেই রাজনৈতিক মহলে প্রশ্ন, এটা কি প্রতিহিংসার রাজনীতি নাকি রাজনৈতিক কৌশল? এবিপি আনন্দ।
অনিলবাবু, আপনি যদি এই মুহূর্তে পদে থাকতেন তাহলে এই প্রশ্ন আপনাকে করতাম না, কারণ আপনার বলার এখতিয়ারই থাকতো না। সত্যি কি সিবিআই এর মতো সংস্থা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, বা রাজ্যের কিংবা তদন্তকারী সংস্থা সিআইডির মতো সংস্থা সরকার নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, আমি তো সেটাই দেখে এলাম এবং এখনও সেটাই দেখছি, যে রাজনীতিবিদ যারা আছেন তারাই নিয়ন্ত্রণ করছেন, যার ক্ষমতা আছে সেই সেটাকে নিয়ন্ত্রণ করছে। এবং আমাদের আরেকটা বড় প্রশ্ন থেকেই যায়, আমার মনে থেকে গেছে, যে আমরা কেন মুখের ওপরে বলতে পারছি না যে এটা ঠিক নয়। যদি বলি আমায় হয়তো ট্রান্সফার করে দেবে, তারপরে যিনি আসবেন তিনিও বলতে পারেন। সংস্থা যেটা স্বয়ংশাসিত, যেটা দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থা, তারাও রাজনীতি নিরপেক্ষ, শাসক দল নিরপেক্ষ হতে পারে না? সেটাই আমি বুঝতে পারছি না কেন। কারণ আমি যদি বলি আমাকে হয়তো ট্রান্সফার করবে, তারপরে যে আসবে সেও বলুক না এটা ভুল, এটা ঠিক নয়, কজনকে ট্রান্সফার করবে? নাকি যখন নিয়োগ করা হচ্ছে তখনই যথেষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট নিয়োগ হয়, সেটাও সম্ভাবনা আছে। যে জন্য সুপ্রিম কোর্টে কেচড প্যারট, সেটা অবশ্য ইউপিএ সরকারের আমল, একেবারে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, কেচড প্যারট অর্থাৎ খাঁচাবন্দি তোতা। আমি দ্রুত আপনাদের দেখাবো যে সিবিআইয়ের সাম্প্রতিকতম যে নিয়োগ হয়েছে তা নিয়ে বিরোধীরা ঠিক কী বলছেন। নোট বাতিল কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদী বিরোধিতার আবহেই কি শীত ঘুম ভেঙে ফের সক্রিয় সিবিআই? রাজনৈতিক মহলে এই প্রশ্নটা ফের উঠে গেল, কারণ শুক্রবার রোজভ্যালি কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পাল। রাজনৈতিক প্রতিহিংসার ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নত করা যায়নি, যাবেও। নোটকাণ্ডের আবহে ফের মোদী সরকারের বিরুদ্ধে উঠল প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। বিজেপি বিরোধীদের দাবি, বিশেষ অধিকর্তা রূপক কুমার দত্তকে টপকে রাকেশ আস্থানাকে যেদিন সিবিআই এর অস্থায়ী অধিকর্তা নিয়োগ করা হয় সেদিনই দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ সূত্রের খবর, গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার আস্থানা মোদী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। গুজরাট সংঘর্ষ মামলায় তার তদন্ত রিপোর্টকে এখনও পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ তোলে বিরোধীরা। গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার রাকেশ আস্থানাকে সিবিআই প্রধানের অস্থায়ী দায়িত্ব কেন দেওয়া হলো সরকারের কাছে সম্প্রতি তার জবাবদিহিও চায় সুপ্রিম কোর্ট। এর আগেও মোদী সরকারের আমলে সিবিআই এ নিজেদের কাছের লোক নিয়োগের অভিযোগ তুলেছে বিরোধীরা। 30 সেপ্টেম্বর দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোদী সরকার ক্ষমতায় এসেই 1984 ব্যাচের অসম মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার ওয়াইসি মোদীকে সিবিআই এর অতিরিক্ত অধিকর্তা পদে নিয়োগ করে। তার আরও একটি পরিচয় রয়েছে। 2002 সালে গুজরাট সংঘর্ষ মামলায় যে বিশেষ তদন্তকারী দল নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল তার সদস্য ছিলেন এই ওয়াইসি মোদী। মোদী সরকারের আমলেই সিবিআই এর যুগ্ম অধিকর্তা করা হয় 1987 ব্যাচের গুজরাট কাদারের আইপিএস অফিসার অরুণ কুমার শর্মাকে। তার সঙ্গেও শাসকের সম্পর্ক বেশ পুরনো। ভুয়ো সংঘর্ষে এক কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছিল গুজরাট পুলিশের বিরুদ্ধে। একটি তথাকথিত সিডিতে দাবি করা হয় সেই তদন্তকে বিপথে চালিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন সিবিআই এর নিযুক্ত এই অরুণ কুমার শর্মাই। মোদীর এক সহযোগীর নির্দেশে এক তরুণীর ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল গুজরাট পুলিশের বিরুদ্ধে। স্টিং অপারেশনে দাবি করা হয় সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল এই আইপিএস অফিসার অরুণ কুমার শর্মার। কেউ কেউ বলছেন, বিরোধী থাকাকালীন তো বিজেপি কটাক্ষ করে সিবিআইকে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলতো, এখন শাসক হয়ে তারাই কি সিবিআইকে গুজরাট ব্যুরো অফ ইনভেস্টিগেশন বানানোর চেষ্টা করছে? যদিও বিজেপির দাবি সিবিআই স্বাধীনভাবেই কাজ করে। সিবিআই এর মতো করে কাজ করছে, যে প্রশাসন আলাদা, সরকার আলাদা, দল আলাদা। বিজেপি তার দলকে দেশের প্রশাসনের সঙ্গে মিলিয়ে দেয়নি। বিরোধীদের পাল্টা বক্তব্য, শুধু সিবিআই নয়, মোদী জমানায় অন্য শীর্ষ আমলা পদেও গুজরাট ক্যাডারের অফিসারদের লাইন পড়ে গিয়েছে। যাদের নিয়োগ করা হয়েছে তাদের অনেকেই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন সেখানে কর্মরত ছিলেন। এবিপি আনন্দ। উদাহরণদা, আমি একদম বেসিক প্রশ্নে আসতে চাই, সেটা হচ্ছে মানুষ জানতে চান যে এই রাজনৈতিক টানাপোড়েন, গ্রেফতার ইত্যাদি ইত্যাদি, যে সারদা কাণ্ডে সত্যি সত্যি রাজনীতি নিরপেক্ষ একটা তদন্ত হতে পারে, সম্ভব এই দেশে? না, এটা তো অনিলবাবু বললেনই একটু আগে, মানে আমার মনে হলো উনি খুব ভালো বলেছেন, কিন্তু ওনার দুটো কথা একটু কন্ট্রাডিক্টরি। উনি বললেন যে পুলিশ, সিবিআই নিশ্চয়ই সঠিক প্রমাণ পেয়েছে বলেই অ্যারেস্ট করেছে। তারপরে উনি বললেন যে সিবিআই বা পুলিশের যে কোনো ইনভেস্টিগেশনই রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হয় বা যারা শাসক আছেন তাদের দ্বারা পরিচালিত হয়। তাহলে দুটো একটু আমার মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু যেটা আমার এইসব দেখলে আজকাল মনে হয় যে সে পাগলা দাশুর গল্প মনে হয় যে আবার সে এসেছে ফিরিয়া। হ্যাঁ, ওই নভেম্বর ডিসেম্বর মাস পড়লেই সিবিআই কেন জানি না চঞ্চল হয়ে ওঠে।
সিবিআই ইডি, কারণ আপনারা ভেবে দেখুন মনে আছে ওইখানে আমাদের সেট ছিল দিনের পর দিন এই চ্যানেলে সবথেকে বেশি আমরা গলা ফাটিয়েছি সিবিআই করেছি। 2014 সালের এই নভেম্বর মাসেই মদন মিত্রকে গ্রেপ্তার করা হলো। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আমরা দেখলাম যে আজকে এই গ্রেপ্তারিটা খুব তাৎপর্যপূর্ণ হতে পারত যদি আমরা দেখতাম যে সারদা কাণ্ডে যে তদন্তটা হয়েছিল সেই তদন্তটা গতি পেত, ঠিক, কিন্তু সেই তদন্ত তো গতি পায়নি। এবং আমরা দেখেছি মদন মিত্রকে দীর্ঘদিন জেলে রেখে দেওয়া হয়েছিল, তদন্ত এক ফোঁটাও এগোয়নি। এবং তাকে যখন জামিন দেওয়া হলো সেই সময় বিচারক, আপনারা একটু আগে আলোচনা করছিলেন যে বিচারক বলেছেন যে তদন্ত এগোয়নি, একে ধরে রাখার কি প্রয়োজন। তো তার যে পুনরাবৃত্তি তাপস পালের ক্ষেত্রে হবে না তা তো নয়। এটা অনেকটা ওই টি20 ম্যাচের মতো, যেটা আপনারা একটু আগে দেখাচ্ছিলেন প্যাকেজে, যে ওই মানে একবার একজনকে ধরা হবে, কিছুদিন নাটকীয় ব্যাপার হবে, সেটা নিয়ে আলোচনা হবে সমাজ জীবনে। এবং তাপস পাল, মদন মিত্র এরা সব দেখবেন এরা ভীষণ ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার। হ্যাঁ, শতরূপ বলছিলেন যে তাপস পালের বিরুদ্ধে ওনার ব্যক্তিগত কিছু বলার নেই। আমি অত অর্থনৈতিক দুর্নীতির ব্যাপারটা বুঝি না, কিন্তু আমার তাপস পালের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অবশ্যই অনেক রাগ আছে। তার কারণ হলো উনি চৌমাহায় যে গিয়ে যে বক্তব্যগুলো রেখেছিলেন সেই বক্তব্যগুলো সম্পূর্ণভাবে মানে একজন সাংসদ রাখতে পারেন কিনা, একজন জনপ্রতিনিধি রাখতে পারেন কিনা, একজন মানুষ রাখতে পারেন কিনা, একজন মানুষ রাখতে পারেন। আমি সুমনদা, আমার খালি একটা ব্যাপারে একটা ক্লারিফিকেশন চাই, একটাই ব্যাপারে। তৃণমূলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে সিবিআই এর গ্রেপ্তারিটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করছে, তার মানে তো আমরা এটা ধরে নিতে পারি যে 2 বছর সিপিআই এর নাকে তেল দিয়ে ঘুমানোটাও কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। এবং এটা কেন করেছে আমার খালি এই জায়গাটাই। সূর্যকান্ত মিশ্র গিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সারদা নিয়ে সিবিআই তদন্তটা ত্বরান্বিত করতে, এটাই বা কি লজিক? দেখুন, আমরা প্রথম দিন থেকে টেকনিক্যালি পিএমওর একটা রোল আছে, কিন্তু সেটা তো স্বশাসিত সংস্থা। দেখো সুমনদা, আমরা প্রথম দিন থেকে যে কারণে তোমার নিশ্চয়ই মনে থাকবে, প্রথম দিন থেকে আমরা যখনই এই সিবিআই তদন্ত চেয়েছিলাম, আমরা কিন্তু একটা কথা বারবার বলেছিলাম যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে নিয়ন্ত্রিত সিবিআই তদন্ত হোক। কারণ আমাদেরও এই আশঙ্কা ছিল যে ভারতবর্ষে বহু তদন্ত সারদাকে কেন্দ্র করে, সব গোটা চিটফান্ড কাণ্ডকে কেন্দ্র করে এবং আমাদের কেননা এই অ্যান্টিসিপেশন আমাদের বরাবরই ছিল, তো আমরা ভারতের তোমাদের এই আশঙ্কা ছিল। আমি দ্রুত একবার আজকের তাপস পালের গ্রেফতার, নিঃসন্দেহে আরো অনেক রাজনৈতিক বিতর্ক সামনে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 2জন বিজেপি সাংসদদের নামও করেছেন। বাবুলের প্রতিক্রিয়া দেখাচ্ছি আমি দ্রুত একবার মুখ্যমন্ত্রীর বয়ান এবং তারপর রূপা গাঙ্গুলির প্রতিক্রিয়াও দেখাবো, দেখবো মুখ্যমন্ত্রী কি বলেছেন। তাদের হোটেলে কে কে থাকতো একজন মন্ত্রী বলা উচিত নয়, কিন্তু ও যদি আঘাত না করতো আমি বলতাম না দিস ইজ নট মাই কালচার। বাবুল সুপ্রিয় কবার আতিথেয়তা নিয়েছেন, রূপা গাঙ্গুলিরা কতবার নিয়েছেন, তারাও তো এমপি। ইনফরমেশন যেগুলো দিচ্ছেন ওনার চেয়ারে বসে, ইনফরমেশন যে কতটা ভিত্তিহীন সেটা উনি 2 দিন পরে বুঝতে পারবেন। আমি তো ডেফিনেটলি মামলা করব, যা ইচ্ছা তাই বলতে পারেন না আমার নাম ধরে। আমি রোজ ভ্যালির অনুষ্ঠান আর রোজ ভ্যালির আতিথেয়তা মানে আলাদা, তো আমি রোজ ভ্যালির কোনোদিনও কোনো অনুষ্ঠানই যাইনি। মোহিতবাবু, মামলার হুমকি দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, দুজনের বয়ানে কিন্তু ফারাক আছে বাবুল এবং রূপার। দেখুন, বাবুল সুপ্রিয় যেটা বলেছেন খুব পরিষ্কার যে ওনার অনুষ্ঠানে গেছেন এবং অনুষ্ঠানে গেলে যারা অনুষ্ঠান করেন তাদের নামে কিছু প্রশংসা করতে হয়, সেরকম করেছেন। এবং দ্বিতীয়ত যে অনুষ্ঠানে গেছেন সেটা একটা পারফর্মিং অনুষ্ঠান ছিল, ওখানে কোনো রোজ ভ্যালির যে কিভাবে টাকা দেবে কি দেবে তার অনুষ্ঠান ছিল। এবং দ্বিতীয়ত উনি বলেছেন যে একজন তদন্ত হতে পারে, আমার কোনো আপত্তি নেই, বাবুল সুপ্রিয় তদন্ত হোক না। এবং উনি মন্দারমণিতে রোজ ভ্যালির গেস্ট হাউসে উনি থাকবার জন্য বিশেষ কিছু সুবিধা নিয়েছেন, যে কিছু কম দামে ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে একজন বোর্ড অফ ডিরেক্টর এবং তার সঙ্গে কি করে তুলনা করছেন ভাবুন তো। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের রায়টা দিয়েছে, আমাদের মনে রাখবে সেই রায়তে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি একটা কথা বলেছিল যে লার্জার মানি ট্রেল, এই কথাটা ব্যবহার করেছিল।
টাকাগুলো গেল কোথায়? লোকের কাছ থেকে যে টাকাটা এলো, টাকাগুলো গেল কার কাছে? একটা ছিল লার্জার কনস্পিরেসি আর একটা ছিল মানি ট্রেলটা কোথায়? এবার এই জায়গায় এই টাকা কার কাছে গেছে? টাকা যদি তাপস পালের কাছে গিয়ে থাকে ওনাকে ব্যবস্থা নিতে হবে, যদি বাবুল সুপ্রিয়র কাছে গিয়ে থাকে ব্যবস্থা নিতে হবে, যদি আমার কাছে এসে থাকে সেই টাকা তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটা যে দীর্ঘসূত্রিতার কথা বলছেন, প্রশ্নটা কে কার ফাংশনে গেছিল ওইটাকে বলে ট্রিভিয়ালাইজ। আমি আপনাকে খুব একটা কমপ্লিট করছি না, আমি খালি বলছি কে কার ফাংশনে গেছিল না গেছিল সেইটা দিয়ে না এই বড় বৃহত্তর প্রশ্নটাকে ট্রিভিয়ালাইজ করা যায় না, যে তারা ফিনান্সিয়াল বেনিফিশিয়ারি ছিল কিনা, এবং যদি তারা ফিনান্সিয়াল বেনিফিশিয়ারি থেকে থাকে কিসের বিনিময়। কেন মদন মিত্রর উদাহরণ দিচ্ছেন তো, মদন মিত্রের ক্ষেত্রে আপনাদের মনে থাকবে একটা ভিডিও এসেছিল যেখানে মদন মিত্র সারদার মালিককে পাশে নিয়ে বলছেন মানুষকে যে আপনারা সারদায় টাকা রাখুন, আমার দায়িত্ব আপনাদের টাকা ডুববে না, যদি এই সারদার বিজনেস ডোবে আমি সেই বিজনেসকে রক্ষা করব। উনি পরিষ্কার মানুষের কাছে অ্যাপিল করছেন। আপনি আমার প্রশ্ন, 1.5 বছর আগে আপনি তদন্ত ছেড়ে দিয়েছেন, আজকে হঠাৎ কি কারণে আপনাকে তদন্তটা করে গ্রেফতার করতে হচ্ছে? তাহলে যে অভিযোগটা বারবার শাসক দল থেকে করা হচ্ছে, আমাদের এখানে যে দীর্ঘসূত্রিতা সুরেশ রায়মাদি যে কমনওয়েলথ গেমের জন্য অভিযুক্ত হয়েছে, তিনি আপনি রিলিজ দিচ্ছেন শাস্তি দেওয়ার জন্য আমি বলছি আপনি এরকম উদাহরণ মহিতবাবু বেশি দিতে পারবেন না। না 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 না, যে 1.5 বছরে কোনো তদন্ত একটা লোকও তলব পেল না। না না, হতেই পারতো, যেটা আমাদের থেকে বড় কথা ঘুরে দেখুন সব তৃণমূলের লোকেদের, এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই নর্ডাস এলইডি লাইটিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড ব্রাইটনেস। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। চোকো ক্রেজি হামসফার, রাজা ওয়েফিজ, রুদ্রাণী চক্কি ফ্রেশ আটা, স্বাদ ও শক্তির মেলবন্ধন।